আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা ভৌত আলোক বিজ্ঞান পড়তেছিলাম। তো আজকে ভৌত আলোক বিজ্ঞানে আমরা লেকচার নাম্বার 4টা পড়ব এবং আমি গত ক্লাসে আপনাদেরকে দ্বিচির নিয়ে যে জিনিসপত্রগুলো দেখাইছিলাম ওখান থেকে কিছু টানা হেঁচড়া দিয়ে আজকে শুরু করব। আমাদের আজকের প্রথম কাজ হবে দ্বিচির থেকে কি রকম সমস্যা তৈরি করা যায় সেটা আগে দেখা। সুতরাং আমরা প্রথমেই দেখে নিব দ্বিচির থেকে কি রকম সমস্যাবলী তৈরি করা যায় এবং সেই সমস্যাবলীগুলোর জন্য সমাধান কীরকম হতে পারে সেগুলা। তাহলে আমরা শুরু করি। আমরা যখন ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা করছিলাম কি কি জিনিসপত্রগুলো পড়ছি সেগুলো আমি একটু রিপিট করে নিচ্ছি। দেখেন, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা আমরা যখন পড়ছি তখন প্রথমে পড়ছি আমরা ডোরা ব্যবধান বা হচ্ছে ফ্রিঞ্জ সেপারেশন, মানে একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরা বা একটা অন্ধকার ডোরা থেকে আরেকটা অন্ধকার ডোরার যে মধ্যবর্তী দূরত্ব সেটাই কি হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে ফ্রিঞ্জ সেপারেশন বা ডোরা ব্যবধান যেটা ছিল আমরা লিখি দ্বিচির পরীক্ষার জন্য ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ সেপারেশন। এটা ছিল ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আর ডোরা প্রস্থ ফ্রিঞ্জ উইডথ ছিল ল্যামডা বি ডি বাই টোয়াইসে। ল্যামডাটা কি ছিল, যে লাইটটা আমরা ব্যবহার করব সেই ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য। ডি হচ্ছে আলোক চির হতে পর্দার দূরত্ব, আর স্মল এটা হচ্ছে চির বা স্লিট দুইটার মধ্যবর্তী দূরত্ব। এই হচ্ছে আমার দ্বিচির পরীক্ষার জন্য আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা এই দ্বিচির পরীক্ষায় কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেই চ্যালেঞ্জগুলো আগে শুরুতে দেখব। তাহলে চলেন আমরা দ্বিচির পরীক্ষায় কি কি চ্যালেঞ্জ আসতে পারে সেগুলা আগে আমরা দেখি একটা একটা করে। ওকে, প্রথমেই দ্বিচির পরীক্ষার প্রথম যে চ্যালেঞ্জটা আসতে পারে সেটা হচ্ছে, ধরেন আমি একটা দ্বিচির পরীক্ষা সম্পূর্ণটা পানিতে ডুবিয়ে করলাম। আমরা যদি একটা দ্বিচির পরীক্ষা পানিতে ডুবিয়ে করি সেক্ষেত্রে আমাদের আউটকাম কি হবে, ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থ কিভাবে পরিবর্তিত হবে সেটা ধরেন জানতে চাওয়া হলো। সুতরাং আমরা এইভাবে দেখি জিনিসটাকে, সম্পূর্ণ দ্বিচির পরীক্ষা পানিতে করা হলে ডোরা ব্যবধান ও ডোরা প্রস্থে পরিবর্তন। আমি আমাদের যে দ্বিচির পরীক্ষা এই দ্বিচির পরীক্ষার পুরোটাই পানিতে ডুবিয়ে ফেলবো। পানিতে ডুবে যদি আমরা পরীক্ষাটা করি সেক্ষেত্রে আমাদের ডোরা ব্যবধানে কি পরিবর্তন আসবে বা ডোরা প্রস্থে কি পরিবর্তন আসবে সেটা দেখতে যাচ্ছি। এবার একটু মনোযোগ দিয়ে আগে সিনারিওটা বোঝার চেষ্টা করি আমরা। ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ সেপারেশন যেটা আমি বলছি, এই ডোরা ব্যবধানটা কি কি জিনিসের উপরে নির্ভর করে, তিনটা জিনিস। ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, তারপর হচ্ছে আপনার চির থেকে পর্দার দূরত্ব বড় ডি এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট এ।
তাহলে 3টা প্যারামিটার আছে এখানে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যদি আমি পুরা এক্সপেরিমেন্টটা পানিতে চুবাইয়া দিই তাহলে কি বড় ডি এর কোনো চেঞ্জ হওয়া উচিত? আমি এক্সপেরিমেন্টটা পানিতে ডুবায় করব, তাহলে কিন্তু বড় ডি এর কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমাদের এইখানে পর্দা তো একই জায়গায় আছে। বাতাসেও যেভাবে পরীক্ষা করতেছি পানিতেও যদি পরীক্ষা করতে যাই পর্দা, তাহলে কি চেঞ্জ হবে? পর্দা কিন্তু চেঞ্জ হবে না, পর্দাটা তার জায়গাতেই থাকবে। সুতরাং খেয়াল করে দেখি আমরা, আমি যদি ডেল এক্সকে এটাকে ডোরা ব্যবধান বলি ল্যামডা ডি বাই এ, তাহলে বাতাসে ডেল এক্স এ, খেয়াল করেন বাতাসে এক্সপেরিমেন্টটা করলে তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হবে বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা। আর যদি আমরা পানিতে এক্সপেরিমেন্টটা করি তাহলে পানিতে এক্সপেরিমেন্টটা করলে তরঙ্গ দৈর্ঘ্য হবে কিসের জন্য? পানির জন্য। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি পানিতে ডোরা ব্যবধান এবং বাতাসের ডোরা ব্যবধান দুটাকে তুলনা করি, ঘটনাটাই হচ্ছে না? পানিতে ডোরা ব্যবধান এবং বাতাসের ডোরা ব্যবধানটা আমরা যদি চিন্তা করি তাহলে এই ডোরা ব্যবধান দুইটার অনুপাত হবে ল্যামডা ডাব্লিউ ডিভাইডেড বাই ল্যামডা এ। এইবার প্রশ্নটা হচ্ছে ল্যামডা এইটা প্রতিসরণাঙ্কের সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের জানা দরকার। তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরণাঙ্কের সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের এখন জানা দরকার। তাহলে দেখেন, আমরা জানি সি ইকুয়ালস টু এফ ল্যামডা, কম্পাঙ্ক তো চেঞ্জ হয় না, তাহলে বাতাসে সি এ সমান এফ ল্যামডা এ, পানিতে সি ডাব্লিউ সমান এফ ল্যামডা ডাব্লিউ। বাতাসে এয়ারে আমার সি এ সমান এফ ল্যামডা এ, আর পানিতে সি ডাব্লিউ সমান এফ ল্যামডা ডাব্লিউ। সুতরাং সি ডাব্লিউ বাই সি এ সমান ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা এ। আবার শব্দের আলোর বেগ মাধ্যমের প্রতিসরণাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে সি ডাব্লিউ বাই সি এ সমান হবে মিউ এ বাই মিউ ডাব্লিউ। সুতরাং আমরা এখান থেকে তাহলে দেখেন কি লিখতে পারি, আমরা আলটিমেটলি লিখতে পারি সি ডাব্লিউ বাই সি এ সমান হচ্ছে মিউ এ বাই মিউ ডাব্লিউ ইকুয়ালস টু ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা এ। সুতরাং এই যে দেখেন ডেল এক্স ডাব্লিউ বাই ডেল এক্স এ ইকুয়ালস টু ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা এ মানে হচ্ছে মিউ এ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রতিসরণাঙ্কের সঙ্গে ডোরা ব্যবধান এর সম্পর্ক। এখন ডোরা ব্যবধানটা বাড়বে না কমবে? পানিতে আনলে, পানিতে এক্সপেরিমেন্টটা করলে ডোরা ব্যবধানটা কমে যাবে। একটু থিওরিটিক্যালি চিন্তা করি, বাতাসে আলোটা যত ছড়াবে পানিতে কিন্তু তত ছড়াতে পারবে না, পানিতে আলোটা কম ছড়াবে। কারণ কি? পানির প্রতিসরণাঙ্ক বেশি, বাতাসে আলোটা বেশি ছড়িয়ে যেতে পারবে, পানিতে সেই তুলনায় কম ছড়াবে। এই কারণে পানিতে আমি যে ডোরা ব্যবধান পাবো সেটা বাতাসের ডোরা ব্যবধানের তুলনায় বাড়বে না কমবে? কমে আসবে। তাহলে যদি বাতাসের তুলনায় পানিতে ডোরা ব্যবধানটা কমে আসে সেক্ষেত্রে ডোরা প্রস্থটাও কি হবে? কমে আসবে। এটা ছিল এক ধরনের সমস্যা। তাহলে এখন দেখেন, আপনার যদি শুধুমাত্র প্রতিসরণাঙ্কগুলো জানা থাকে যে বায়ুর প্রতিসরণাঙ্ক কত, পানির প্রতিসরণাঙ্ক কত, এবং ডোরা ব্যবধান যদি একবার বের করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি বায়ুতে হোক পানিতে হোক যে কোনো মাধ্যমে ডোরা ব্যবধান বের করতে পারবেন। কার সাপেক্ষে? প্রতিসরণাঙ্ক জানা থাকলে তার সাপেক্ষে। ওকে, এটা হয়ে গেল। এইবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্দার অবস্থান পরিবর্তনের সাথে ডোরা ব্যবধানের পরিবর্তন।
খেয়াল করেন, এটা আর একটা ইন্টারেস্টিং টপিক। আমি পর্দার অবস্থান চেঞ্জ করব, তাহলে পর্দার অবস্থান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কেন ডোরা ব্যবধানটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে কোশ্চেন। আমি পর্দার অবস্থান চেঞ্জ করলে কি সমস্যা হচ্ছে ডোরা ব্যবধানের। আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করি। দেখেন, ধরেন এটা একটা দ্বিচির, এই দ্বিচিরের জন্য কোনো একটা পর্দা একটা ডোরা তৈরি হলো, ধরেন এখানে একটা ডোরা তৈরি হয়েছে। তাহলে পর্দায় যদি একটা ডোরা তৈরি হয়, ধরেন এখানে একটা ডোরা তৈরি হয়েছে, এটা একটা ডোরা, আলোটা কি এইখানে যাচ্ছে না? উৎস থেকে আলোটা এইখানে যাচ্ছে এইভাবে। দেখেন দুইটা উৎস থেকে আলো গেছে, আমি সেন্টার পয়েন্টের রেসপেক্টে জিনিসটাকে এইভাবে দেখাই, সেন্টার পয়েন্টের রেসপেক্টে আমার এই যে ডোরাটা এরকম। এখন যদি পর্দাটা আমি সরিয়ে দেই, সামনে বা পিছনে টেনে আনি, পর্দাটাকে সামনে টেনে আনছি, দেখেন তাহলে এখন ডোরাটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? এই যে ডোরাটা ছোট হয়ে গেছে। সো পর্দা যত পিছনে সরাবো ডোরা তত বড় হবে, পর্দা যত সামনে আনবো ডোরা তত ছোট হবে। সো আমরা তাহলে বলতে পারি পর্দার দূরত্ব বাড়ালে ডোরা ব্যবধানও বাড়ে। আর পর্দার দূরত্ব কমালে ডোরা ব্যবধান কমে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ। সো ডি যদি হায়ার করি ল্যামডা এক্সটা হায়ার হবে, ডি যদি লোয়ার করি ল্যামডা এক্সটা লোয়ার হবে। সুতরাং এখন যদি কেউ একজন পর্দাটাকে টানা হেঁচড়া করে, পর্দার দূরত্ব চেঞ্জ করে, তাহলে কিভাবে ডোরা ব্যবধান চেঞ্জ হয়ে যায় সেটা আমরা একটু দেখি। চলেন, ধরেন কেউ একজন শুরুতে পর্দাটাকে ডি1 দূরত্বে রাখবে, তাহলে এটা ছিল পর্দার আদি অবস্থান ডি1 দূরত্বে। তাহলে পর্দাটা ডি1 দূরত্বে যদি থাকে, তখন যে ডোরা ব্যবধান ডেল এক্স ওয়ান সমান ল্যামডা ডি1 ডিভাইডেড বাই এ। আর পর্দাটাকে সরিয়ে যদি আমি এখন ডি2 অবস্থানে নিয়ে যাই, পর্দাটাকে যদি ডি2 অবস্থানে সরিয়ে নিয়ে যাই, তাহলে ডেল এক্স টু ইকুয়ালস টু ল্যামডা ডি2 বাই এ। সুতরাং ডেল এক্স টু মাইনাস ডেল এক্স ওয়ান, ডোরা ব্যবধান যেটুকু পরিবর্তন হবে সেটা হচ্ছে ল্যামডা বাই এ ডি2 মাইনাস ডি1। এখন ডি2 মাইনাস ডি1টাই হচ্ছে ডেল্টা ডি। এই যে দেখেন, এইভাবে অ্যাকচুয়ালি পর্দার অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিসের পরিবর্তন হয়? ডোরা ব্যবধান, যেটা সেই ডোরা ব্যবধানের পরিবর্তন হয় এবং ডোরা প্রস্থেরও পরিবর্তন হয়। এই ছিল আমাদের দ্বিচির পরীক্ষা নিয়ে যত ঝামেলা থাকা পসিবল, সকল ঝামেলা দ্বিচির হয়ে গেল। এরপর দ্বিচিরের পরে আমরা পরবর্তী যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। সো আগে গ্রেটিং জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বুঝাবো, তারপর গ্রেটিং কর্তৃক অপবর্তনটা আমি আপনাদেরকে পড়াবো। এখন গ্রেটিং কর্তৃক অপবর্তনের সুবিধাটা হচ্ছে, আসলে দ্বিচির যদি আমরা বুঝি তাহলে গ্রেটিং কর্তৃক অপবর্তনটাও খুব সহজে বোঝা যায়। কিভাবে সেটা একটু দেখি, চলেন। এখন আমরা এই যে গ্রেটিং কর্তৃক অপবর্তন যখন পড়ব, তখন অ্যাকচুয়ালি অপবর্তনটা কি সেটা আমি এখন একটু বলে নেই, তারপর আমি অপবর্তনের ডিটেলস আপনাদেরকে পড়াবো। অপবর্তন মানে হচ্ছে আলোকরশ্মি যখন কোনো সরু ছিদ্র বা ধার ঘেঁষে যায় তখন বেঁকে যায়। আলোকরশ্মির এই বেঁকে যাওয়ার ঘটনাকেই বলা হয় অপবর্তন। আরেকবার বলতেছি, আলোকরশ্মি যখন একটা সরু ছিদ্রের কাছাকাছি দিয়ে যায় তখন আলোকরশ্মিটা বেঁকে যায়। আলোকরশ্মির এই যে সরু ছিদ্রের ধার ঘেঁষে যাওয়ার সময় বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলি? অপবর্তন বলি। সো অপবর্তনের ডিটেলস আমি আলোচনা করব এরপরে, যখন একক চিরের দরুন অপবর্তন আলোচনা করব সেখানে। এখন
আমরা অ্যাকচুয়ালি এই গ্রেটিং বা অপবর্তন গ্রেটিং এটা কি জিনিস সেটা আমরা একটু দেখে নিব। গ্রেটিং কাকে বলে? গ্রেটিং হচ্ছে একটা চালুনি বা ঝাঁঝরি। সো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে গ্রেটিং এর, সেটা হচ্ছে চিরুনি। একটু চিরুনির কথাটা চিন্তা করেন, চিরুনিতে অনেকগুলা দাঁত আছে না পরপর, তাহলে অ্যাকচুয়ালি একটা চিরুনিকে আমরা পরপর সজ্জিত অসংখ্য দ্বিচির হিসেবে চিন্তা করতে পারি। এই যে দেখেন এখানে একটা ছিদ্র, এইভাবে এটাকে গ্রেটিং বলা হয়। সো আসলে গ্রেটিং কিছুই না, অনেকগুলা দ্বিচিরের কম্বিনেশন। অনেকগুলা দ্বিচিরের কম্বিনেশন হচ্ছে এক একটা গ্রেটিং। এখন আমার এই গ্রেটিংটাকে আমি যদি একটু এনলার্জ করে দেখাই, যেগুলো প্রত্যেকটা চির, চির নাম্বার 1, এটা একটা চির, এটার একটা চির, তাহলে খেয়াল করে দেখেন আমার যদি অনেকগুলা চির পর পর থাকে তাহলে সেটাকেই বলতেছি আমরা কি? গ্রেটিং। এখন আমরা এটাকে একটু এনলার্জ করে দেখি। আমরা এখানে ধরে নেই প্রত্যেকটা চিরের বেদ বা প্রস্থ, এখানে চির যেটা, এই চিরের বেদ বা প্রস্থ এটা হচ্ছে এ, আর এক একটা রেখার বেদ বা প্রস্থ হচ্ছে বি। খেয়াল করেন তাহলে একটা চির থেকে আর একটা চিরের যে দূরত্ব, একটা চির থেকে আর একটা চিরের দূরত্ব কত হবে? দেখেন একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব অনেকভাবে নেওয়া যায়। আপনি চাইলে মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত নিতে পারেন, অথবা একটা চিরের শুরু থেকে আরেকটা চিরের শুরু পর্যন্ত নিতে পারেন, অথবা একটা চিরের শেষ থেকে আরেকটা চিরের শেষ পর্যন্ত নিতে পারেন। যেভাবেই নেন না কেন দেখেন পরপর দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তাহলে আমরা আগে জিনিসপত্রগুলো লিখি। প্রতিটি চিরের বেধ বা প্রস্থ এ, প্রতিটি বাধা বা রেখার বেধ বা প্রস্থ হচ্ছে বি। তাহলে এখন দেখেন এক চির থেকে আর এক চিরের মধ্যবর্তী দূরত্ব, একটি চির হতে অপর চিরের মধ্যবর্তী দূরত্ব এ প্লাস বি। এখন এই এ প্লাস বিকেই বলা হয় গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং কনস্ট্যান্ট। এটাকে ছোট ডি দ্বারা প্রকাশ করা হয়, ছোট ডি সমান এ প্লাস বি। এখন এই যে একটা জিনিস খেয়াল করেন, এই ডি দূরত্বে কয়টা চির আছে? একটা চির। তাহলে ডি দূরত্বে একটা চির বা একটা রেখা আছে, রেখার সংখ্যা একটি। তাহলে একক দূরত্বে রেখার সংখ্যা 1/dt। তাহলে এন এটা হচ্ছে একক দূরত্বে রেখা বা চিরের সংখ্যা, 1/d মানে 1/a প্লাস বি। আর এ প্লাস বি এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। সো এই যে দেখেন গ্রেটিংটা আসলে কিছুই না, অনেকগুলা দ্বিচিরের কম্বিনেশন বা সমবায়। সুতরাং এখানে অ্যাডিশনাল কি লাগবে? শুধুমাত্র আগে আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল শুধু এ, এখন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাচ্ছে কত? এ প্লাস বি। দেখেন জাস্ট ভরকেন্দ্র হিসেবে চিন্তা করেন, তাহলে এ এবং বি এর যোগফল থেকে যে একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব আসবে সেটা বুঝে যাবেন। সো যারা গত ক্লাসটাও ঠিক মতো বুঝছেন যে ডোরা ব্যবধান ডোরা প্রস্থ সমজাতীয় দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব কি? ডোরা ব্যবধান। একইভাবে সমজাতীয় মানে কি চিরের সেন্টার থেকে আরেকটা চিরের সেন্টার পর্যন্ত দূরত্ব নেবেন, অথবা বাধা নিলে একটা বাধার সেন্টার থেকে আরেকটা বাধার সেন্টার পর্যন্ত দূরত্ব নেবেন, অথবা চিরের শুরু নিলে আরেকটা চিরের শুরু পর্যন্ত নেবেন। সমজাতীয় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। কাজ শেষ।
এখন আসেন এখান থেকে আমাদের কি লাগবে, গ্রেটিং কর্তৃক অপবর্তন যখন আমরা করছি তখন দেখেন চরম বা উজ্জ্বলের জন্য, এখন দেখেন আমরা যখন দ্বিচিরের জন্য করছি, দ্বিচিরের জন্য কি ছিল, চরম বা উজ্জ্বলের জন্য এ সাইন থিটা সমান এন ল্যামডা ছিল মনে করেন। এখন এর জায়গায় কি চলে আসছে, ডি, ডি সাইন থিটা সমান এন ল্যামডা, নতুন করে কিছুই পড়তেছি না আমরা। আর অবম বা অন্ধকারের জন্য ডি সাইন থিটা ইকুয়ালস টু টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। এই যে এটা হচ্ছে গ্রেটিংয়ের জন্য আপনাদের যে কন্ডিশনগুলা, এই কন্ডিশন অ্যাকচুয়ালি গ্রেটিং থেকে আর কিছু পড়ার নেই, এগুলা জানা থাকলেই আপনারা ইনশাল্লাহ গ্রেটিং সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা যেগুলো আসে সেগুলা সলভ করতে পারবেন। ওকে, আমি বলতেছিলাম যে গ্রেটিংটা পড়ানোর পরে আমি অপবর্তনের ডিটেলসে যাব। এখন একটা মজার জিনিস বলি, আমরা প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সঙ্গে অ্যাকচুয়ালি দুই জোড়া করে গ্রেটিং আছে। কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের প্রত্যেকের সঙ্গে দুই জোড়া গ্রেটিং আছে, দুই জোড়া গ্রেটিং, এক জোড়া না দুই জোড়া, মানে দুই দুগুণা চারটা গ্রেটিং আমরা সবাই বিয়ার করি। কিভাবে চলেন সেটা একটু দেখি। সো আমি এখন দুই জোড়া গ্রেটিং কোত্থেকে আসলো সেটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সো আমাদের প্রত্যেকের কিভাবে দুই জোড়া গ্রেটিং আছে সেটা একটু বুঝিয়ে বলি। দেখেন আমাদের যে চোখগুলো আছে, চোখের কি পাপড়ি আছে না, খেয়াল করে দেখেন, এই যে চোখের পাপড়ি, উপরের চোখে যেমন পাপড়ি আছে আবার নিচের চোখেও কিন্তু এইখানে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন চোখের উপরেও পাপড়ি আছে, নিচের চোখের পাতার উপরে কি পাপড়ি আছে না। তাহলে এই যে উপরের পাপড়িগুলো একটু খেয়াল করে চিন্তা করে দেখেন, পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে গ্যাপ আছে না, পাপড়িকে একদম সলিড কালো পশম, সলিড সলিড তো না, পাপড়িগুলোর মাঝখানে কি আছে, গ্যাপ আছে। তার মানে এই যে দেখেন চোখের পাপড়ি এটাও কিন্তু একটা গ্রেটিং। তারপর হচ্ছে নিচের চোখের এই যে প্রত্যেকটা রোমের মাঝখানে মাঝখানে যে গ্যাপ ওটাও গ্রেটিং। তাহলে এখানে কয় জোড়া, এক জোড়া, এখানে কয় জোড়া, এক জোড়া, দুই দুই জোড়া অপবর্তন গ্রেটিং নিয়ে আমরা ঘুরতেছি। এই কারণেই যখন আমরা সূর্যের দিকে তাকায় চোখ পিটপিট করি, আসে না, সূর্যের দিকে তাকায় যখন চোখ পিটপিট করেন দেখবেন রে বা রশ্মি দেখা যায়। এই যে রে বা রশ্মি দেখা যায় এর কারণ হচ্ছে চোখের এই যে গ্রেটিংগুলোর জন্য আলোর অপবর্তন ঘটে। আর অপবর্তনের কারণে অ্যাকচুয়ালি আমরা যখন চোখ পিটপিট করি ওই চোখ পিটপিট থেকে আমরা আলোক রশ্মিটাকে ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার হয়, ব্যতিচার থেকে আমরা অ্যাকচুয়ালি তখন কি পাই, গঠনমূলক ধনসাত্মক ব্যতিচার হয়, গঠনমূলক এবং ধনসাত্মক ব্যতিচার থেকে আমরা অ্যাকচুয়ালি রে বা রশ্মিগুলা দেখতে পাই। এই ছিল হচ্ছে গ্রেটিংয়ের ডিটেলস। ওকে, পরে আমরা যখন ম্যাথ করব তখন আমরা গ্রেটিংস নিয়ে দরকার হলে কিছু ম্যাথ করব। এখন আমরা পরবর্তী টপিকটায় চলে যাব ইনশাল্লাহ। নেক্সট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে, একটু আগেই বলছিলাম যে আমরা অপবর্তনের ডিটেলস পড়ব। সো তাহলে অপবর্তনের ডিটেলসটা যখন পড়ব আমরা সরাসরি চলে যাই অপবর্তন বা ডিফ্র্যাকশন কি জিনিস এবং এই অপবর্তন বা ডিফ্র্যাকশন থেকে কি কি জিনিসপত্র আসে, চলেন সেটা আমরা দেখি। সো অপবর্তন বা ডিফ্র্যাকশন, দেখেন আমি একটু আগে অপবর্তনের ডেফিনিশন দিচ্ছিলাম, সেই ডেফিনিশনটা আমরা লিখি, আলোকরশ্মি কোনো চির বা ধার ঘেঁষে যাবার সময় বেঁকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলা হয়।
আলোকরশ্মি কোনো চির বা ধার ঘেঁষে যখন যাচ্ছে তখন যে বেঁকে যাচ্ছে এই ঘটনাটাকে অপবর্তন বলা হয়। আমি অপবর্তনটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি। আপনারা যদি আপনাদের ছায়ার দিকে তাকান দেখবেন যে ছায়াটা এক জায়গায় খুব গাঢ়, কিন্তু চারপাশে ছায়াটা আস্তে আস্তে হালকা হতে হতে এক জায়গায় যে আর ছায়া নেই। আবার বলতেছি, ছায়াটা সমানভাবে সব জায়গায় একেবারে ইউনিফর্মলি ডার্ক থাকে না, অন্ধকার থাকে না। ছায়াটার সূচনা হয় একেবারে ডার্ক থেকে, তারপর কিন্তু আস্তে আস্তে সে যে কি হয়ে যায়, ডার্ক থেকে হালকা হয়ে যায়। এখন ছায়াটা কেন অ্যাকচুয়ালি এইরকম আস্তে আস্তে হালকা হয়, এটার কারণটাই হচ্ছে আসলে অপবর্তন। কারণ আলোকরশ্মি যখন এই যে ধার ঘেঁষে যাচ্ছে, খেয়াল করেন কি লিখছি, চির বা ধার ঘেঁষে, আমার শরীরের কোনো একটা অংশের পাশ দিয়ে যখন আলোকরশ্মিটা যাচ্ছে, যখন ধার ঘেঁষে যাচ্ছে, তখন সে কি করে, ধার ঘেঁষে যাওয়ার সময় সে অ্যাকচুয়ালি আপনার বেঁকে যায়। আর বেঁকে যাওয়ার কারণে যেখানে আলোকরশ্মি যাওয়ার কথা না সেখানেও কিছুটা আমরা কি পাবো, আলোকরশ্মি পেয়ে যাব। যখনই যেখানে আলো পাওয়ার কথা না সেখানেও আলো পাচ্ছি, তখন ছায়াটা ওইখানে অ্যাকচুয়ালি ডার্ক না থেকে ছায়াটা লাইট হয়ে আসে। তো আমি এই ফেনোমেনা বা ঘটনাটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আসলে ছায়াটা তীব্র থেকে আস্তে আস্তে হালকা হয়ে যায়, সেই ঘটনাটাই আপনাদেরকে একটু দেখাই আমি। সো আমি এখন আপনাদেরকে ছায়াটা কিভাবে তৈরি হয় সেটা একটু দেখাই, মানে জাস্ট ছায়াটাকে আমি দেখাবো। আমরা একটা হোয়াইট সারফেস নিব, ধরেন এই যে একটা হোয়াইট সারফেস, এই যে দেখেন হোয়াইট সারফেস, ঠিক আছে। তো এই হোয়াইট সারফেসের উপরে আমি যদি একটা লাইট ফেলি, লাইটটা ফেললে আমরা আগে হোয়াইট সারফেসটার উপরে লাইটটা ফেলবো, আলো ফেলবো। সো আমরা একটা ফ্ল্যাশ লাইট ব্যবহার করব। সো ধরেন আমি যদি এই ফ্ল্যাশটা ব্যবহার করি, খাতার উপরে ফেলি, এই যে দেখেন খাতার উপরে যে আলোটা পড়ছে, একটু তাকায় দেখেন, জাস্ট এই আলোটার দিকেই দেখেন, আলোটা সেন্টারে ব্রাইট, তারপর আস্তে আস্তে কি হালকা হয়ে গেছে না? এই যে হালকাটা যে হচ্ছে এটাই আসলে অপবর্তন। খেয়াল করেন আলোটা কিন্তু একেবারে পুরা খাতাটাকে, এই যে ভালো মতো খেয়াল করে দেখেন, আলোটা ধুম করে অন্ধকার হয় নাই, আস্তে আস্তে অন্ধকার হয়েছে। কেন? কারণ আমার এখানে যে লাইট সোর্সটা আছে, এই যে লাইট সোর্সটা, লাইটটা বের হওয়ার সময় চারপাশে কি অবস্টেকল আছে না? তাহলে এই অবস্টেকল থাকলে সে আলোকরশ্মি যখন বের হচ্ছে ধার ঘেঁষে যাওয়ার সময় সে আসলে কি করতেছে, বেঁকে যাচ্ছে। বেঁকে যাওয়ার কারণে এই যে দেখেন এইখানে যখন আমি লাইটটাকে ফেলতেছি, লাইটটাকে যখন ফেলতেছে এই সার্কুলার লাইটটা দেখেন সে কিন্তু সমান উজ্জ্বলতায় নাই। আমি আপনাদেরকে যদি অন্য লাইট সোর্সগুলো আমি অফ করে দিই তাহলে কি হয় সেটা দেখাই। দেখেন এখন কিন্তু আমার অ্যাকচুয়ালি অনলি দিস লাইট সোর্স ইজ দ্য সোর্স। একটা জিনিস খেয়াল করেন, একটু আগে রের কথা বলতেছিলাম, খেয়াল করেন দেখেন তো খুব সুন্দর মতো আপনারা ক্যামেরা থেকে রে দেখতেছেন, এবং দেখেন বর্ণালী দেখা যাচ্ছে কিন্তু। খেয়াল করেন আলো দুর্দান্ত মজার একটা জিনিস। আমি যে লাইট সোর্সটা রাখছি, এই যে ক্যামেরার সোর্স থেকে আপনারা কিন্তু এখানে এই যে বর্ণালী দেখতে পাচ্ছেন। খেয়াল করেন ক্যামেরার লাইট থেকে আপনারা পুরো 7টা রং এখানে দেখবেন, বর্ণালী দেখবেন। কেন? কারণ ক্যামেরায় কি একটা লেন্স আছে না? এই লেন্স দিয়ে যখন সে আলোটা রিসিভ করতেছে, এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সে এক একভাবে রিসিভ করতেছে। সো আমার কিন্তু দেখেন এইখানে সম্পূর্ণ বর্ণালী দেখা যাচ্ছে, এবং ভালো মতো খেয়াল করে দেখেন এখানে রেগুলা দেখতেছি, এই যে উজ্জ্বল এবং অন্ধকার চরম অভাব এইখানেই তৈরি হয়ে গেছে। এবার অপবর্তনের জিনিসটা দেখি আমরা। এই যে খাতাটা যখন নিচ্ছি, এই খাতাটায় এই যে দেখেন লাইটটা যখন ফেলতেছি, কাছের থেকে লাইটটা যদি ফেলি খাতায়, এই যে ভালো মতো খেয়াল করে দেখেন, ভালো মতো খেয়াল করে দেখেন, এখন কাছের থেকে যখন লাইটটা খাতায় ফেলতেছি, লাইটের একদম এজের দিকে যে সম্পূর্ণ ডার্ক না হয়ে হালকা ডার্ক হয়ে তারপর আস্তে আস্তে ফুল ডার্ক হয়েছে, এই যে এসটার দিকে দেখেন লাইটের এসটা। সো এই যে এই হচ্ছে অ্যাকচুয়ালি আলোর কাহিনীগুলো। ওকে, যাই হোক দেখা হয়ে গেছে, আমরা স্লাইডে ফেরত যাই ইনশাল্লাহ। ওকে, তাহলে অপবর্তন কাকে বলে সেই ঘটনাটা আমরা বুঝলাম। এখন আসেন এই অপবর্তন কত প্রকার, কি কি, সেগুলার একটু ডেফিনেশন বা সংজ্ঞায় যাই। সো
অপবর্তনটা অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। সো এই দুইটা কোনটা কি জিনিস সেটা এখন দেখি আমরা। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, কাকে বলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন? মানে আমার যদি যে চিরটা বা ছিদ্রটা ব্যবহার করতেছি, চির বা ছিদ্র হতে আলোক উৎস বা পর্দা উভয় যদি সসীম দূরত্বে থাকে, তাহলে যে অপবর্তন ঘটে তা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। মানে আপনার উৎস বা পর্দা উভয় যদি সসীম দূরত্বে থাকে তাহলে সেটা কি হবে? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর ফ্রনহফার তাহলে বুঝতেছি যদি অসীম দূরত্বে থাকে, তাহলে ফ্রনহফার শ্রেণীর উপবর্তন হচ্ছে চির বা ছিদ্র হতে উৎস এবং পর্দা উভয়, মানে উৎস এবং পর্দা উভয়ই অসীম দূরত্বে থাকতে হবে। যে সকল অপবর্তনের ঘটনাবলী ঘটে তাকে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন বলে। তাহলে আমরা অপবর্তনের দুইটা টাইপ, দুইটা প্রকৃতি আমরা শিখে ফেললাম। এখন আসেন এই যে অপবর্তন থেকে যে জিনিসগুলা হয় তার মধ্যে একটা দুর্দান্ত এক্সাম্পল হচ্ছে উড়ন্ত উড়োজাহাজের ছায়া আমরা সাধারণত দেখি না। হ্যাঁ, যদি উড়োজাহাজটা নিচ দিয়ে ওড়ে তাহলে ছায়া দেখব, কিন্তু উড়োজাহাজটা যদি উপর দিয়ে ওড়ে তাহলে ছায়াটা দেখি না। চলেন আমরা আগে এই ঘটনাটা একটু অবজার্ভ করি। উড়ন্ত উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন ব্যাখ্যা করো। দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি আপনাদেরকে দুটা সিনারিও পড়াবো, দুইটা সিনারিও। যে আসলে সব সময় যে ছায়া পড়ে না তা না, যদি উড়োজাহাজটা অল্প উচ্চতা দিয়ে ওড়ে তাহলে ছায়া পড়বে, কিন্তু উড়োজাহাজটা যদি বেশি উচ্চতা দিয়ে ওড়ে তাহলে কখনোই কি হবে না, ছায়া পড়বে না। চলেন সেটাই আমরা একটু ব্যাখ্যা আকারে দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড এবং সূর্যটা ঠিক মাথার উপরে আছে। দুপুরবেলায় আমরা চিন্তা করতেছি সূর্য ঠিক মাথার উপরে আছে, এটা সূর্য। তাহলে দুইটা সূর্য আঁকি। সূর্য একটাই, আমি আপনাদেরকে দুইটা সিনারিও দেখাবো। দেখেন আমার যদি এয়ারপ্লেনটা মাটির কাছাকাছি থাকে, এই যে মাটির কাছাকাছি এয়ারপ্লেনটা আছে, এটা এয়ারপ্লেন মাটির কাছাকাছি উঠতেছে, তাহলে আলোকরশ্মি যখন সূর্য থেকে এয়ারপ্লেনের
এই যে দুই কর্নার দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বেঁকে যাবে না? সো যখন বেঁকে যাচ্ছে, আলোকরশ্মি আসলো এয়ারপ্লেনের এখান থেকে, সে একটু বেঁকে গেল, বেঁকে গেলে এই যে দেখেন বেঁকে যখন যাচ্ছে ছায়া পড়তেছে, কিন্তু ছায়াটা কি হচ্ছে ইউজুয়াল সাইজের থেকে ছোট হচ্ছে। তাহলে আমার এখানে ছায়াটা পড়তেছে কিন্তু সেটা ছোট ছায়া। সো আলোকরশ্মি আসলো, এই যে অপবর্তনের কারণে বেঁকে গেল, ছায়াটা ছোট পড়লো। এখন যদি আমি এই বিমানটাকে, সেম বিমানটাকে একটু উপরে তুলে দিব, সেই বিমানটাকে একটু উপরে তুলে দিই, দেখেন এখানে উপরে তুলে দিছি সেম বিমানটা। তাহলে এখন আলোকরশ্মি আগের তুলনায় একই পরিমাণই বাঁকতেছে, আলোকরশ্মি কিন্তু ভিন্ন বাঁকবে না, একই পরিমাণই বাঁকবে। কিন্তু একই পরিমাণ বাঁকলেও খেয়াল করে দেখেন এই যে আলোকরশ্মি একটা আরেকটাকে ক্রস করে গেল, এই যে ক্রস করে গেছে, ক্রস করে গেলে এইখানে নিচে আর কোনো ছায়া পড়ার উপায় আছে? কারণ সব অঞ্চলে তো আলো পড়ে গেছে, অন্ধকার অঞ্চল নাই, তাহলে ছায়া নাই। তার মানে অপবর্তনের কারণে মাটি থেকে বেশি উচ্চতায় যদি উড়োজাহাজটা থাকে সেক্ষেত্রে সেটার কোনো ছায়া পড়বে না। এবং সেম জিনিসটা কিন্তু হয়, দেখবেন আপনি যদি আকাশে চিল বা এই টাইপ ঈগল উড়তে দেখেন, তাদের কোনো ছায়া কিন্তু আমরা মাটিতে দেখি না। কেন দেখি না? চিল বা ঈগলের সাইজ এমনিতেই পুচকে, পুচকে সাইজের চিল বা ঈগল, এবং সেটা উঠতেছে অনেক উচ্চতা দিয়ে, সুতরাং অপবর্তনের জন্য তাদের কোনো ছায়া মাটিতে পড়ে না। ওকে, এখন এই যে যেহেতু আমরা অপবর্তন পড়তেছি, এখানে আমরা অপবর্তন পড়ব একক চিরের দরুন কিভাবে অপবর্তন হয় সেটা পড়ব। আমি অলরেডি আপনাদেরকে একদিন একটা ভিডিও দেখাইছিলাম। সো সেই ভিডিওতে একক চিরের দরুন যে অপবর্তন হয় সেটা আপনাদেরকে একটু মানে হচ্ছে ভিডিওর থেকে দেখাইছিলাম যে দ্বিচিরের জন্য অপবর্তন হয়, এরপর একক চিরের দরুন অপবর্তন হয়। আমরা আজকে একক চিরের দরুন অপবর্তনটা পড়ব। একক চিরের দরুন যখন অপবর্তনটা হয় তখন অ্যাকচুয়ালি কেন্দ্রের যে ডোরাটা এটা অনেক বেশি উজ্জ্বল এবং ছড়ানো হয়। চলেন এটাও আপনাদেরকে আমি একটু দেখাই। একক চিরের দরুন যখন অপবর্তন হচ্ছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা যেটা, সেটা কিরকম হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই আগে। একক চিরের দরুন অপবর্তন, আমরা একটু ডায়াগ্রামটা দেখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ডিফ্র্যাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট। আমি আপনাদেরকে দুটো ইমেজ দেখাবো। ওকে, প্রথমেই এই ইমেজটা আমরা একটু দেখি, খেয়াল করেন। এই যে লাইট রে আসতেছে, এখানে একটা মাত্র স্লিট বা ছিদ্র রাখা আছে। তাহলে এই ছিদ্র দিয়ে যখন আলোক রশ্মিটা বের হবে সেটা অ্যাকচুয়ালি অপবর্তন হবে। আর অপবর্তন হওয়ার কারণে এই যে দেখেন একটা পর্দা, এই পর্দায় যে সেন্ট্রালটা আছে, কেন্দ্রীয় উজ্জ্বলটা অনেক বেশি জায়গা দখল করে থাকে। তারপরে আস্তে আস্তে বাকি উজ্জ্বলগুলো ছোট হয়ে যায়। খেয়াল করেন কেন্দ্রীয় উজ্জ্বলটা কি অনেক বেশি জায়গা দখল করে আছে না? এটা আলোর প্রপার্টি বা ধর্ম, এটা আমরা কিছু থিওরিটিক্যালি বলতেছি না, প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখে বিজ্ঞানীরা তারপর সেখান থেকে ধর্মগুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করছেন। সো এই যে দেখেন এইখানেও খেয়াল করেন সেন্ট্রাল যেটা, কেন্দ্রীয়টা সেটা কি অনেক বেশি জায়গা জুড়ে, সেন্ট্রালের পরের গুলা কি আস্তে আস্তে কম জায়গা দখল করে আছে।
সুতরাং একক চির বা সিঙ্গেল স্লিট যদি থাকে সেন্ট্রালটা অনেক বেশি জায়গা দখল করে থাকে। এবং এই যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে একেবারে সিঙ্গেল চির স্লিট ডিফ্র্যাকশন বা একক চিরের দরুন অপবর্তনের সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল। এখন আমরা এই জিনিসগুলাই একটু দেখব, চলেন। তাহলে আমি আবার স্লাইডে চলে যাই, স্লাইড শেয়ার করি। দেখেন, আমরা যখন একক চিরের দরুন অপবর্তন করব তখন এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরির সেটআপটা যেটা করা হয় সেটা হচ্ছে একটা একক চির নেওয়া হয়। এটা একটা একক চির, দেখেন বিশাল একটা একক চির। এখন এই একক চিরের সামনে একটা উত্তর লেন্স নেওয়া হয়। লেন্সটা নেওয়া হয় যাতে আলোগুলা মিলিত হতে পারে, একটা উত্তর লেন্স নেওয়া হয়। এবং উত্তর লেন্সের পিছনে একটা পর্দা রাখা হয়। সো আমি যখন আলোক রশ্মি ছুঁড়ে মারতেছি, কোনো একটা আলোক রশ্মি ধরেন চলে গেল, এখন যে আলোটা বাঁকে নাই সেই আলোটা এই যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এই উত্তল লেন্সে প্রতিসরিত হয়ে ঠিক পর্দার মাঝখানে যে পড়বে। তাহলে এই যে উত্তল লেন্সটা, এই উত্তল লেন্সটায় আলোক রশ্মি প্রতিসরিত হয়ে আমাদের ঠিক মাঝ বরাবর পর্দায় যে পড়বে, যে পর্দায় যে পড়বে আলোক রশ্মিগুচ্ছ। তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি একটা কি পাচ্ছি, উজ্জ্বল আলো পাবো। কিন্তু কিছু আলো তো চির ঘেঁষে যাওয়ার সময় সে কি বেঁকে যাবে না? তাহলে ধরেন যদি কিছু আলো বেঁকে যায়, কিছু আলো ধরেন বেঁকে গেল, তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি বেঁকে গেছে। ধরেন ফর এক্সাম্পল এখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে বেঁকে গেছে, তাহলে এখান থেকেও একটা আলোক রশ্মি একইভাবে বাঁকবে। এই বেঁকে যাওয়া আলোক রশ্মি দুইটা এই উজ্জ্বলের পাশে একটু দূরে আরেকটা উজ্জ্বল তৈরি করবে। খেয়াল করে দেখেন, একটু আগে আপনাদের যে ডায়াগ্রামটা দেখাইলাম, কেন্দ্রীয় একটা উজ্জ্বলের পাশে আরো অনেকগুলো উজ্জ্বল ডোরা আছে না? এইভাবে আশেপাশে দিয়ে উজ্জ্বল ডোরাগুলো তৈরি হয়। আবার দেখেন একটা আলো যদি উপরের দিকে বেঁকে যায়, ধরেন একটা আলো একটু এখান থেকে উপরের দিকে বেঁকে গেছে, এই যে কালো রঙের আলোক রশ্মিটা উপরের দিকে বেঁকে গেছে, সে তাহলে এইখান থেকে এই উপরে এইখানে যেয়ে মিলিত হবে। আর এখান থেকেও একটা কালো রশ্মি এখান থেকে এই যে দেখেন উপরের দিকে যে মিলিত হলো। সো কেন্দ্রীয় উজ্জ্বলের দুই পাশে আরো কি আমি উজ্জ্বল ডোরা পাবো। এইভাবে আসলে একক চিরের দরুন অপবর্তন হয়। সো এই যে লাল যে অংশটা এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। সেন্ট্রাল ব্রাইট। এখন আমাদের এইখানে চিরটার যে মাঝখানের দূরত্ব এটাকে বলা হয় চিরের বেধ। চিরের বেধটা হচ্ছে ডি। আমাদের যে চিরটা ব্যবহার করতেছি সেই চিরের বেধটা কি হবে, ডি হবে। এখন চলেন আমরা একটু কেয়ারফুলি একটা জিনিস খেয়াল করব। আমাদের যে আলোক রশ্মিগুলো আমরা পাচ্ছিলাম সেন্ট্রাল ব্রাইট, দেখেন সেন্ট্রাল ব্রাইটটা এই যে ও বিন্দুতে সেন্ট্রাল ব্রাইট হয়েছে, তাহলে সেন্ট্রাল ব্রাইটে ইন্টেন্সিটি বা তীব্রতা অনেক বেশি। তারপর দুই পাশ থেকে তীব্রতা আস্তে আস্তে কমে আসছে, এরকম ভাবে ডায়াগ্রামটা হবে। ইন্টেন্সিটি বা তীব্রতার ডায়াগ্রামটা এরকম হবে। এখন দেখেন জিরো, সেন্ট্রাল ব্রাইট, জিরোর পরে ডান পাশে এখানে আসি, এখানে আসি, এই দুইটা বিন্দুতে যখন যাব এটাও ল্যামডা, এটাও ল্যামডা। তারপর এটা হচ্ছে 2 ল্যামডা, এখানে এটাও 2 ল্যামডা, এরপর 3 ল্যামডা, এই পাশেও কত 3 ল্যামডা। এখন তাহলে দেখেন উজ্জ্বলগুলা কোথায় তৈরি হচ্ছে, জিরোতে একটা উজ্জ্বল তৈরি হয়েছে, তারপর ল্যামডাতে কিন্তু অনুজ্জ্বল বা অন্ধকার। খেয়াল করেন ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, তার মানে ল্যামডার যে গুণিতক সেখানে আমরা অবম বা অন্ধকার পাচ্ছি, অবম বা অন্ধকার। ডার্ক রিজন পাচ্ছি কখন,
যখন আমার ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা হচ্ছে, যেখানে এন এর মান কিন্তু 0 থেকে শুরু না, এন এর মান 1 থেকে শুরু। এইটা খুব কেয়ারফুল থাকবেন, এটা কিন্তু প্রচণ্ড বড় একটা মিস্টেক করে ফেলতে পারে। দেখেন আমরা এখানে এন ল্যামডা দেখতে পাচ্ছি, ল্যামডা এর গুণিতকে অন্ধকার পাচ্ছি, কিন্তু যদি এন এর মান 0 বসাই সর্বনাশ হয়ে যাবে। এন এর মান 0তে কিন্তু একেবারে কেন্দ্রীয় চরম। সো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম এন এর মান 0তে। কিন্তু বাকি প্রত্যেকটা এন এর মানের জন্য আমরা চরমের জায়গায় কি পাবো? অবম পাবো। এন এর মান তাহলে আমরা 0 থেকে শুরু করতে পারছি না। আর চরম বা উজ্জ্বল, ব্রাইট, খেয়াল করেন আমরা এখন চরম বা উজ্জ্বল যদি দেখতে যাই, ল্যামডার পরে এটা কি 3 ল্যামডা বাই 2, তারপর এটা কি 5 ল্যামডা বাই 2, একইভাবে এইদিকে 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। মানে কেন্দ্রীয় চরম বাদেও অন্য যে চরমগুলো আছে এদের জন্য কন্ডিশন ডি সাইন থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1। খেয়াল করেন এখন কিন্তু প্লাস 1 দিতে হচ্ছে কেন? কারণ n এর মান 1 বসালে আমার যাতে 3 আসে। সুতরাং একটু কেয়ারফুল থাকবেন এখানে, সূত্র না বুঝে মুখস্থ করে ফেললে বিপদে পড়ে যাবেন। তাহলে এখানে একটু আবার রিপিট করতেছি, আমি n সমান 0 হয়ে গেলে কিন্তু আমি চরম পাবো, কেন্দ্রীয় চরম। কিন্তু n এর অন্য যে কোনো মানের জন্য আমরা অবম পাবো। আবার ল্যামডা বাই 2 এর যে কোনো বিজোড় গুণিতকে আমরা কি পাবো? ল্যামডা বাই 2 এর যে কোনো বিজোড় গুণিতকে আমরা আসলে চরম পাবো। এখন খেয়াল করেন ল্যামডা বাই 2তেও কিন্তু আসলে চরমই আছে, একটু ভালো মতো খেয়াল করে দেখেন ল্যামডা বাই 2তেও কিন্তু চরমই আছে। কিন্তু তারপরে আমরা এন এর মান 1 থেকে কেন ব্যবহার করছি? কারণ হচ্ছে প্রথমটা ল্যামডা বাই 2 যেটা সেটা চরমের মধ্যেই পড়ে গেছে, কেন্দ্রীয় চরম রিজিয়ন বা অঞ্চলের মধ্যে চলে গেছে। তাহলে আমরা যদি এইখানে একটু বলি, দেখেন কেন্দ্রীয় চরমের পরে এটা হচ্ছে প্রথম চরম, এটা হচ্ছে দ্বিতীয় চরম। সো এই যে দেখেন এন এর মান 1 বসাই, এন এর মান 1 হলে এখান থেকে 2 প্লাস 1 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 প্রথম চরম। এন এর ভ্যালু 2 হলে 4 প্লাস 1 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 দ্বিতীয় চরম। সো এগুলো অবশ্যই ম্যাচ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একক চিরের দরুন অপবর্তনের ডিটেলস, আর কিছু লাগবে না আপনাদের। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখবো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই যে গ্রেটিং, তারপর হচ্ছে অপবর্তন, একক চির, দ্বিচির সবগুলোর জন্য যে টাইপের প্রবলেমগুলা অ্যারাইজ করতে পারে প্রবলেমগুলো আমি ডিসকাস করে ইনশাল্লাহ তারপর আমরা আলোচনা করব সমবর্তন। মানে এইখানে আর একটা প্রপার্টি বা ধর্ম যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। সো তাহলে আমাদের কিন্তু দেখেন ব্যতিচার শেষ হয়ে গেছে, দ্বিচিরের জন্য ব্যতিচার পড়ছি, গ্রেটিংয়ের জন্য আমরা কিভাবে অপবর্তন হয় সেটা দেখলাম, একক চিরের দরুন অপবর্তন এবং কন্ডিশনগুলা কি কি সেগুলো পড়ে ফেললাম। একটু মনোযোগ দিয়ে কন্ডিশনগুলা মাথায় রাখবেন, স্পেশালি ডায়াগ্রামগুলা, না হলে কিন্তু ভুল হবে এখানে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।